দেখো আজকে পড়াবো প্রেগন্যান্সি ইন RH নেগেটিভ ওমেন, ঠিক আছে, যেটাকে RH ইনকম্পাবিলিটি বলছে। দেখো RH পজিটিভ আর RH নেগেটিভটা কি সেটা সম্পর্কে আগে দেখো। RH পজিটিভ কখন বলবো? যখন আরবিসিতে রেড ব্লাড সেলের মধ্যে ডি অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। আরবিসিতে যখন ডি অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকে তাকে তখন আমরা তাকে RH পজিটিভ বলবো, ঠিক আছে। আর RH নেগেটিভ কখন বলবো? যখন ডি অ্যান্টিজেনটা অ্যাবসেন্ট থাকবে তখন RH নেগেটিভ বলা হয়। আচ্ছা, আরো কিছু টার্ম এখানে দেখে রাখো। ডিডি, ডিডি মানে হচ্ছে যদি ক্যাপিটাল ডিডি থাকে তার মানে হচ্ছে RH পজিটিভ, সেটা আর হচ্ছে হোমোজাইগাস হবে, ঠিক আছে। আচ্ছা, এই দেখো এখানে ডি আর ডি কি জিনিসটা বলছে যে ক্যাপিটাল ডি মানে RH পজিটিভকে ডিনোট করে, RH পজিটিভ জিন ক্যাপিটাল ডিটা, আর যেটা স্মল ডি সেটা হচ্ছে RH নেগেটিভ ভার্সন অফ দ্য জিন, ঠিক আছে। RH নেগেটিভ জিনটাকে ডিনোট করছে স্মল ডি। তাহলে যদি দুটো ক্যাপিটাল ডি থাকে তার মানে সেটা RH পজিটিভ এবং হোমোজাইগাস। আর যদি একটা ক্যাপিটাল একটা স্মল ডি তার মানে সেটা কি ডিনোট করছে? যে RH পজিটিভই হবে কিন্তু সেটা হেটারোজাইগাস হবে, হেটারোজাইগাস হবে, ঠিক আছে। RH পজিটিভই হচ্ছে, যেহেতু ওর RH জিন প্রেজেন্ট থাকছে সেই জন্য সেটা হেটারোজাইগাস, RH পজিটিভই হবে কিন্তু হেটারোজাইগাস হবে। আর স্মল ডি মানে হচ্ছে RH নেগেটিভ ভার্সন, তার মানে RH নেগেটিভ, ডি অ্যান্টিজেনটা প্রেজেন্ট নেই, ঠিক আছে। এটা ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পেরেছো তো? RH নেগেটিভটাকে ডিনোট করছে স্মল ডি দিয়ে। এবার দেখো ডেফিনেশনস অফ অ্যালো ইমিউনাইজেশনস, এটা কাকে বলে? এ পারসন হু ডাজ নট হ্যাভ আ পার্টিকুলার আরবিসি অ্যান্টিজেন, মানে ডি অ্যান্টিজেনের কথা বলছে, ইজ এক্সপোজড টু দ্যাট অ্যান্টিজেন ফ্রম অ্যানাদার পারসনস। তাহলে যখন কোনো পারসন ধরো তার মধ্যে পার্টিকুলার আরবিসি অ্যান্টিজেন মানে ডি অ্যান্টিজেনটা অ্যাবসেন্ট রয়েছে, সে যখন অন্য কোনো পার্সনের ডি অ্যান্টিজেনে এক্সপোজ হয় তখন কি হয় এবার দেখো। দ্য ইমিউন সিস্টেম রেকগনাইজ ইট অ্যাজ ফরেন, তখন যার ডি অ্যান্টিজেনটা নেই সে তখন অন্য পার্সনের যে ডি অ্যান্টিজেনে এক্সপোজ হলো তাকে ফরেন হিসাবে টেকেন করে থাকে বা রিকগনাইজ করে থাকে। তার ফলে যখন কোনো ফরেন বডি এন্টার করে তখন কি হয়, বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, তো তাই জন্য সে তখন তার বডির মধ্যে একটা অ্যান্টিবডি প্রডিউস করছে সেই অ্যান্টিজেনের এগেনস্টে, এটাকেই বলা হয় অ্যালো ইমিউনাইজেশন। তাহলে ধরো কোনো পার্সনের বা RH নেগেটিভের মধ্যে ধরো আরবিসি অ্যান্টিজেনটা তো নেই, আরবিসি ডি অ্যান্টিজেন নেই, এবার সে যখন কোনো RH পজিটিভ বা আরবিসি ডি অ্যান্টিজেন আছে এরকম কোনো পার্সনের এক্সপোজ হলো তখন কি হবে, তখন তার মধ্যে একটা রিয়াকশন হবে এবং সে সেই ডি অ্যান্টিজেনটাকে ফরেন হিসাবে টেকেন করবে এবং তখন সে নিজের বডিতে একটা অ্যান্টিবডি তৈরি করবে, এটাকেই বলা হয় অ্যালো ইমিউনাইজেশন। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? দেখো যেমন RH নেগেটিভ যে ওমেন, দেখো নিচে এক্সপ্লানেশনটা তাহলে বলি। দেখো RH ইনকম্পাবিলিটি মানে হচ্ছে যখন মাদারের RH নেগেটিভ ব্লাড থাকবে আর ফিটাসের হচ্ছে RH পজিটিভ থাকবে, ঠিক আছে, সেটাকে RH ইনকম্পাবিলিটি বলছে, মানে ব্লাড গ্রুপটা ব্লাড টাইপিংটা সেম নয়। আচ্ছা, এবার এই ক্ষেত্রে কি হয়, ধরো মায়ের নেগেটিভ বেবির পজিটিভ, তখন কি হয় যদি কিছু কারণে ফিটোমেটার্নাল ব্লিডিং হয়ে থাকে, ঠিক আছে, তখন ব্লাডটা যখন এন্টার করছে মেটার্নাল সার্কুলেশনে, এবার তার ফলে মা হচ্ছে তখন কি করে যে ওই অ্যান্টিজেনটাকে ফরেন হিসাবে টেকেন করছে, এবার তখন মায়ের বডির মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টি ডি তৈরি হয় সেই অ্যান্টিজেনের এগেনস্টে, এটাই হচ্ছে অ্যালো ইমিউনাইজেশন, ঠিক আছে। সাম ফিটাল RH পজিটিভ আরবিসি এন্টার দ্য মেটার্নাল ব্লাড, কিছু RH পজিটিভ ফিটাল আরবিসি যখন মায়ের ব্লাডের মধ্যে এন্টার করছে, মাদার ডাজ নট হ্যাভ RHD অ্যান্টিজেন, মায়া তো নেগেটিভ, মায়ের মধ্যে RHD অ্যান্টিজেন নেই, তখন কি করলো, হার ইমিউন সিস্টেম সিজ ইট অ্যাজ ফরেন, তখন তার ইমিউন সিস্টেম সেটাকে ফরেন হিসেবে টেকেন করলো। সি প্রডিউসেস অ্যান্টিডি অ্যান্টিবডিজ, তখন অ্যান্টিডি অ্যান্টিবডিজ তৈরি করলো, এটাকেই বলা হয় RH অ্যালো ইমিউনাইজেশন। বুঝতে পেরেছো? হ্যাঁ, যখন সেন্সিটাইজড হয়ে যাচ্ছে এবং হচ্ছে তারপর ফিটাল আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে তখন এগুলো ডেভেলপ করে।
এইটা ক্লিয়ার হয়েছে কি? অ্যালো ইমিউনাইজেশনটা বুঝতে পেরেছো? মায়ের মধ্যে নেগেটিভ ব্লাড আছে, ফিটাসের মধ্যে পজিটিভ ব্লাড আছে, মানে পজিটিভ ব্লাড গ্রুপটা, ঠিক আছে? এবার ধরো সেই পজিটিভ ব্লাড যখন এন্টার করছে মায়ের সার্কুলেশনের মধ্যে কোনো কারণে, তখন কি হয়, মায়ের মধ্যে ডি অ্যান্টিজেন নেই, তখন সে ওই ডি অ্যান্টিজেনটাকে ফরেন হিসাবে টেকেন করছে এবং নিজের বডিতে একটা অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে? ওই ডি অ্যান্টিজেনের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করছে, এটাকেই বলা হয় অ্যালো ইমিউনাইজেশন। এবার দেখো বলছে এর দুটো স্টেজ আছে, একটা হচ্ছে সেন্সিটাইজেশন আর একটা ইমিউনাইজেশন। সেন্সিটাইজেশনটা কি দেখো, ফার্স্ট এক্সপোজার টু দ্য অ্যান্টিজেন, তার ফলে ইমিউন সিস্টেম রিকগনাইজ দ্য অ্যান্টিজেন অ্যাজ ফরেন। প্রথম যখন অ্যান্টিজেনে এক্সপোজ হচ্ছে, ডি অ্যান্টিজেনে এক্সপোজ হলো, তার ফলে ইমিউন সিস্টেমটা সেই অ্যান্টিজেনকে ফরেন হিসাবে রিকগনাইজ করলো, এটা হলো সেন্সিটাইজেশন। মানে ফার্স্ট যখন এক্সপোজ হচ্ছে ডি অ্যান্টিজেনে, একটা আরএইচ নেগেটিভ মাদার যখন ডি অ্যান্টিজেনে এক্সপোজ হলো ফার্স্ট, সেটাকেই বলা হয় সেন্সিটাইজেশন। এবার ইমিউনাইজেশন কি, অ্যান্টিবডিজ আর প্রডিউসড অ্যাগেইনস্ট দ্যাট অ্যান্টিজেন। এবার যখন সেই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি প্রডিউস করলো নিজের বডিতে, তখন তাকে ইমিউনাইজেশন বলছে, ঠিক আছে? এই দুটো স্টেজে অ্যালো ইমিউনাইজেশনটা হচ্ছে। এবার দেখো বলছে এখানে বেসিক মেকানিজমটা কি, যেটাও এতক্ষণ ধরে বললাম, আরএইচ নেগেটিভ মাদার, তার যদি আরএইচ পজিটিভ ফিটাস থাকে, তাহলে ফিটাল আরবিসি মেটার্নাল ব্লাডের মধ্যে যখন এন্টার করছে, ধরো অ্যাবর্শনের ফলে হতে পারে, বা ধরো হচ্ছে যে কোনো অ্যাব্রাপশিও প্লাসেন্টা প্রিভিয়া, কোনো কারণে হচ্ছে যখন ফিটাল আরবিসিটা মেটার্নাল ব্লাডের মধ্যে এন্টার করলো, তখন মাদার রিকগনাইজ করছে, মাদারের ইমিউন সিস্টেমটা সেটাকে ফরেন হিসাবে রিকগনাইজ করছে এবং নিজের বডির মধ্যে অ্যান্টিবডি প্রডিউস করে, এটাকে সেন্সিটাইজেশন অ্যালো ইমিউনাইজেশন বলছে। ক্লিয়ার হয়েছে তো? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এবার দেখো কজেস অফ অ্যালো ইমিউনাইজেশন ডিউ টু ফিটো মেটার্নাল হেমারেজ, কি কি কারণে অ্যালো ইমিউনাইজেশন হতে পারে, ঠিক আছে? বলছে প্রেগনেন্সি রিলেটেড এবার কিছু কজ আছে, যেমন আর্লি প্রেগনেন্সিতে যদি মিসক্যারেজ হয়ে থাকে, এমটিপি বা অ্যাবর্শনস হয়ে থাকে, এক্টোপিক প্রেগনেন্সি থাকে, হাইডিটিফর্ম মোল থাকে, তাহলে সেক্ষেত্রে একটা ফিটাল ব্লাডটা মেটার্নাল সার্কুলেশনের মধ্যে যাওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, এবার বলছি কিছু প্রসিডিওরের কারণে হতে পারে, যেমন অ্যামনিওসিনথেসিস করতে গিয়ে হতে পারে, সিভিএস মানে কোরিওনিক ভিলা স্যাম্পলিং করতে গিয়ে, বা করোসিনথেসিস, এই প্রসিডিওরগুলো করতে গিয়েও ফিটাল ব্লাড এন্টার করতে পারে মায়ের সার্কুলেশনে। ফার্স্ট বেবির ক্ষেত্রে সাধারণত কোনো, হ্যাঁ ফার্স্ট বেবির ক্ষেত্রেই ওটা তৈরি হচ্ছে, কিন্তু ফার্স্ট বেবিকে কোনো রকম এফেক্ট করে না সাধারণত, ঠিক আছে? কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এফেক্ট করতে পারে, যদি দেখা যায় যে মায়ের মধ্যে, আমি পরে ওগুলো আসছি, একটা একটা করে শোনো, নালে তোমাদের গুলিয়ে যাবে। সাধারণত এফেক্ট করে না ফার্স্ট বেবিকে, ঠিক আছে? তবে কিছু কিছু ক্ষেত্রে এফেক্ট করে, সেটা আমি পরে বলবো। আচ্ছা দেখো, এবার বলছি লেট প্রেগনেন্সিতে কি কারণে হতে পারে, যদি প্লাসেন্টা প্রিভিয়া উইথ ব্লিডিং হয়, ব্লিডিং মানেই হচ্ছে ফিটাল ব্লাডটা এন্টার করছে মেটার্নাল সার্কুলেশনে। আচ্ছা, এবার যদি প্লাসেন্টাল অ্যাব্রাপশন হয় বা আইইউএফডি ফিটাস হয়ে যায়, এক্সটার্নাল কেফালিক ভার্সন করতে গিয়ে হতে পারে, অ্যাবডোমিনাল ট্রমা, ডেলিভারি অফ আরএইচ পজিটিভ বেবি, আগে একটা আরএইচ পজিটিভ বেবি ডেলিভারি হয়েছে, সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে হতে পারে, ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, এইসব ক্ষেত্রে একটা ফিটো মেটার্নাল হেমারেজের চান্স থাকে, এবং সেক্ষেত্রে এই অ্যান্টিবডি প্রডিউস হওয়ার চান্সটাও আরো ইনক্রিজ করছে। এবার দেখো বলছে নর্মাল প্রেগনেন্সি, a small feto-maternal bleed can occur even during an uncomplicated pregnancy. এবার এই কমপ্লিকেশনস গুলো ছাড়াও একটা নর্মাল প্রেগনেন্সি, ধরো কোনো কমপ্লিকেশনস নেই, সেক্ষেত্রেও একটা স্মল অ্যামাউন্ট হচ্ছে ফিটোমেটার্নাল ব্লিড কিন্তু হতে পারে, এটা কিন্তু বলছে নর্মালি কিন্তু হয়, কিছু স্মল অ্যামাউন্টে একটা ফিটোমেটার্নাল ব্লিডিং কিন্তু হয়। এবার এখানে ইম্পর্টেন্ট কি, মোর দ্যান ইকুয়াল টু 0.1 ml ফিটাল ব্লাড মে বি সাফিসিয়েন্ট টু কজ সেন্সিটাইজেশন। এবার তাহলে এখানে একটা অ্যামাউন্ট লাগে যেটা সাফিসিয়েন্ট হবে সেন্সিটাইজেশনটা প্রডিউস করতে, সেটা কত, মোর দ্যান ইকুয়াল টু 0.1 ml ফিটাল ব্লাড লাগবে, তবে মা সেন্সিটাইজ হবে, ঠিক আছে? তাহলে একটা নর্মাল প্রেগনেন্সিতেই বলছে যে একটা স্মল ফিটোমেটার্নাল ব্লিড হয়, কিন্তু এখানে কতটা অ্যামাউন্টে হয়েছে তার উপর ডিপেন্ড করবে। যদি মোর দ্যান ইকুয়াল টু 0.1 ml ফিটাল ব্লাড বা ব্লিডিংটা হয়, তাহলে সেক্ষেত্রে তোমার সেটা সাফিসিয়েন্ট সেন্সিটাইজেশন করার ক্ষেত্রে, মায়ের বডিতে অ্যান্টিবডি প্রডিউস করার ক্ষেত্রে সেটা সাফিসিয়েন্ট, ঠিক আছে?
About 13% of Rh negative women may become sensitized after one Rh incompatible pregnancy. একটা Rh যদি incompatible pregnancy হয় তাতে 13% কিন্তু Rh নেগেটিভ ওমেন সেন্সিটাইজড হয়ে যায়। ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? বুঝতে পেরেছো তো? এখানের বেসিক জিনিসটাই হচ্ছে মায়ের Rh নেগেটিভ ব্লাড আছে আর ফিটাসের মধ্যে Rh পজিটিভ ব্লাড আছে। এবার তাহলে যদি এই যে আমি এই কন্ডিশনগুলো বললাম, প্লাসেন্টা প্রিভিয়া বা কোনো প্রসিডিওর করতে গিয়ে বা অ্যাবর্শনের পরে যদি ফিটাল ব্লাডটা মায়ের সার্কুলেশনের মধ্যে এন্টার করে, ঠিক আছে, তাহলে ফিটাল আরবিসিটা মায়ের সার্কুলেশনে যাচ্ছে। তো ফিটাল আরবিসির মধ্যে কি আছে? ডি অ্যান্টিজেন আছে। সেই ডি অ্যান্টিজেনটা তখন মা ফরেন হিসাবে দেখবে, যেহেতু মায়ের মধ্যে ডি অ্যান্টিজেন নেই, সেটাকে তো ফরেন হিসাবে দেখবে, তাই তো? তার মধ্যে সেই জিনিসটা নেই, সে চেনে না ওকে, তাই জন্য তার মধ্যে যখন একটা আননোন কিছু এন্টার করছে তখন সে তাকে ফরেন হিসাবে দেখছে। এবার তখন নিজের বডিতে প্রোটেকশনের জন্য একটা অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টি অ্যান্টিবডি তৈরি করে। এটাই হলো এখানের মেন যে বেসিক জিনিস, সেটা বলছে। ক্লিয়ার হয়েছে তো এটা? এবার নেক্সট দেখো, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, যেটা বললাম যে ফার্স্ট প্রেগনেন্সিতেও তোমার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই তাকেও এফেক্ট করতে পারে, ফার্স্ট প্রেগনেন্সিকেও এফেক্ট করতে পারে। সেটার এই একটা কারণ মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। ধরো মা প্রেগনেন্সির আগেই মা Rh নেগেটিভ কিন্তু Rh পজিটিভ ব্লাড দেওয়া হয়েছে মাকে, তাহলে সে অলরেডি সেন্সিটাইজড হয়ে আছে, তাহলে সে তখন ফার্স্ট প্রেগনেন্সিকেও এফেক্ট করবে, তাই তো? এখানে সেটাই বলছে, দেখো, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। ইফ অ্যান Rh নেগেটিভ ওম্যান রিসিভস Rh পজিটিভ ব্লাড, the Rh positive RBCs sensitize the mother. Antibody formation takes about 1 week or longer. On later exposure, a rapid and stronger anti-D response occur. This can cause a severe hemolytic transfusions reactions. তাহলে যদি মা প্রেগনেন্সির আগেই ধরো তাকে Rh পজিটিভ ব্লাড দেওয়া হয়েছে Rh নেগেটিভ ওম্যানকে, তাহলে তার মধ্যে সে অলরেডি সেন্সিটাইজ হয়ে আছে Rh পজিটিভ আরবিসিতে, এবার অ্যান্টিবডিও ফরমেশন করে রেখেছে। এবার তারপরে যখন সে লেটার এক্সপোজার হচ্ছে আবার ওই অ্যান্টিজেনে, ঠিক আছে, যখন ফার্স্ট প্রেগনেন্সি এলো, ফিটোমেটার্নাল কোনো ব্লিডিং এর ফলে সে মানে সেই যখন অ্যান্টিজেনটাকে আবার তার মধ্যে এন্টার করলো, সে তখন সহজেই চিনে নিল, যেহেতু তার মধ্যে আগে থেকে সে সেন্সিটাইজ হয়ে আছে যে এটা ফরেন। এবার তখন কি করলো, তার মধ্যে একটা র্যাপিড অ্যাকশন দেখা যাবে, র্যাপিড এবং স্ট্রঙ্গার অ্যান্টি-ডি রেসপন্স তখন দেখা যাবে, এবং সিভিয়ার হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন হবে তখন ফিটাসের মধ্যে, ঠিক আছে? সিভিয়ার যে হিমোলাইটিক ডিজিজগুলো তখন দেখা যাবে ফিটাসের মধ্যে, তাহলে এটা ফার্স্ট প্রেগনেন্সিকেও এফেক্ট করছে। ক্লিয়ার হয়েছে? যেহেতু তার মধ্যে আগে থেকেই সে মা সেন্সিটাইজ হয়ে আছে, অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, তাই জন্য যখন ফার্স্ট প্রেগনেন্সিতে যখন সে Rh পজিটিভ ধরে বেবি আছে, ঠিক আছে, Rh পজিটিভ হতে হবে, Rh নেগেটিভ নয়, যদি Rh পজিটিভ বেবি হয় তবেই কিন্তু সে তখন আবার তাড়াতাড়ি রিকগনাইজ করে ফেলছে সেই অ্যান্টিজেনটাকে এবং র্যাপিড অ্যাকশন দেখাচ্ছে, তার ফলে ফার্স্ট বেবিও এফেক্টেড হচ্ছে, ঠিক আছে? সিভিয়ার হিমোলাইটিক ডিজিজগুলো দেখা যায়। এবার বলছে মেকানিজম অফ অ্যান্টিবডি ফরমেশন ইন মাদার, মায়ের মধ্যে কিভাবে এবার এই অ্যান্টিবডিটা তৈরি হয় সেটার মেকানিজমটা কি, দেখো। Rh নেগেটিভ মাদার ক্যারিজ অ্যান Rh পজিটিভ ফিটাস, Rh নেগেটিভ মাদার ক্যারি করছে Rh পজিটিভ ধরো ফিটাসকে। সাম Rh পজিটিভ ফিটাল আরবিসি এন্টার দ্য মাদার্স ব্লাড, কিছু Rh পজিটিভ ফিটাল আরবিসি মায়ের ব্লাডের মধ্যে এন্টার করলো। হ্যাঁ, রিয়াকশনস হতে পারে, কিন্তু ধরো হচ্ছে খুব কোনো, সাধারণত এটা হয় না, এটা খুব রেয়ার কন্ডিশন, ঠিক আছে? এটা সাধারণত এরকম হয় না, এরকম ভুল করে অন্য ব্লাড ধরো ভুল করে চালিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে বলছে, এটা সাধারণত হয় না, এটা খুব রেয়ার কন্ডিশনে হয়ে থাকে। রিয়াকশন তো হতে পারেই, ধরো ভুল করে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা খুব রেয়ার কন্ডিশনে যদি হয় সেক্ষেত্রে বলছে। আচ্ছা, এবার দেখো বলছে মেকানিজম অফ অ্যান্টিবডি ফরমেশনস ইন মাদার। Rh নেগেটিভ মাদার সে Rh পজিটিভ ফিটাস ক্যারি করছে, এবার যখন ওই Rh পজিটিভ ফিটাল আরবিসি মায়ের ব্লাডের মধ্যে এন্টার করলো, দ্য Rhd অ্যান্টিজেন রিকগনাইজ অ্যাজ ফরেন, তখন সেই Rhd অ্যান্টিজেনকে ফরেন হিসাবে মাদারের ইমিউন সিস্টেমটা রিকগনাইজ করছে। দ্য মাদার ইমিউন সিস্টেম স্টার্টস মেকিং অ্যান্টি-ডি অ্যান্টিবডি, তখন সেই Rh অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করছে,
The larger the feto-maternal hemorrhage, the greater the chance of antibody formation. যত ব্লিডিং বেশি হবে সেক্ষেত্রে অ্যান্টিবডি ফর্মেশনের চান্সটাও আরো বেশি হবে, কেননা বললাম আমরা 0.1 ml বা তার বেশি ব্লাড এন্টার করলেই তোমার অ্যান্টিবডি হচ্ছে ফর্মেশন হবে। তো সেটা বলছে যত বেশি হচ্ছে যে হেমারেজ হবে তত বেশি অ্যান্টিবডি ফর্মেশনের চান্সটা গ্রেটার হবে। Therefore, fast pregnancy usually does not cause significant sensitization because antibody production takes time. আচ্ছা দেখো এখানে হচ্ছে কি হয়, এই যে যখন এবার অ্যান্টিবডি তৈরি হলো তখন দু ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। তার নিচে 8 নম্বর পয়েন্টটা দেখো, দেয়ার আর টু মেন অ্যান্টিবডি, আইজিএম আর আইজিজি। এই দুটো অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে। এবার আইজিএমটা এটা হচ্ছে প্লাসেন্টাকে ক্রস করে না, এটা তাড়াতাড়ি হচ্ছে যে দেখা যায় কোনো একটা ইনফেকশন বা অ্যান্টিজেনটা যে ঢুকলো ফার্স্ট হচ্ছে আইজিএমটা দেখা যায়, কিন্তু এটা প্লাসেন্টাকে ক্রস করতে পারে না, সাইজে বড় হয়। সেই জন্য ফার্স্ট বেবির ক্ষেত্রে সাধারণত অ্যাফেকশন কিছু থাকে না। আর আইজিজিটা দেরি করে তৈরি হয়, আইজিজিটা প্লাসেন্টাকে ক্রস করতে পারে, কিন্তু আইজিজিটা যেহেতু দেরি করে তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে এটা ডেভেলপ করে, তাই ততদিনে ডেলিভারির টাইম হয়ে যায়। সেই জন্য আইজিজিটাও ফার্স্ট প্রেগনেন্সিতে এফেক্ট করতে পারছে না। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো কেন ফার্স্ট প্রেগনেন্সিটা কোনো রকম সিগনিফিক্যান্ট সেন্সিটাইজেশন হয় না? কেননা যেহেতু আইজিজিটা দেরি করে প্রডিউস হচ্ছে এবং ধীরে ধীরে ডেভেলপ হয়, ততদিনে ডেলিভারি হয়ে যাচ্ছে, তাই জন্য আইজিজিটা ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে ততটা এফেকশন আনতে পারে না। কিন্তু সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু তাহলে এফেকশন হচ্ছে, যেহেতু আগে থেকে আইজিজিটা তৈরি হয়ে রেডি হয়ে আছে, তাই জন্য সেকেন্ড প্রেগনেন্সি যখন আসছে তখন যদি দেখে যে তোমার পজিটিভ বেবি সেক্ষেত্রে, তাই সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি রিকগনাইজ করে নেয় এবং সিভিয়ার হিমোলাইটিক ডিজিজ ঘটায়। ঠিক আছে, এটাই এখানে বলছে যে ফার্স্ট প্রেগনেন্সিকে সাধারণত সিগনিফিক্যান্ট সেন্সিটাইজ করে না, কেননা ওই আইজিজি অ্যান্টিবডিটা তৈরি হতে টাইম লাগে। ওয়ান্স ফর্ম অ্যান্টি-ডি অ্যান্টিবডিজ ক্যান পারসিস্ট ফর লাইফ। বলছে একবার যদি অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরি হয়ে যায় সেটা কিন্তু সারা লাইফ থাকে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, এই যে আইজিএম আর আইজিজির ফিচার কি কি আছে। আইজিএমটা অ্যাপিয়ার করছে ফার্স্ট আর আইজিজি ল্যাটার, পরে ডেভেলপ করে। সাইজে আইজিএমটা লার্জ হয় তাই প্লাসেন্টা ক্রস করতে পারে না, আর আইজিএমটা স্মল হয় তাই এটা প্লাসেন্টাকে ক্রস করে। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এফেক্ট ফিটাসের ক্ষেত্রে বলছে আইজিএম সাধারণত ফিটাসকে এফেক্ট করে না, যেহেতু প্লাসেন্টা ক্রস করে না তাই জন্য এটা এফেক্ট করছে না, আর আইজিজিটা প্লাসেন্টাকে ক্রস করে বলে এটা এফেক্ট করে। মেন ইম্পর্টেন্স কি, আইজিএম হচ্ছে সেন্সিটাইজেশন হচ্ছে শুধু আইজিএমটাতে, আর আইজিজি মানে ফিটাল হিমোলাইসিস ডেভেলপ হচ্ছে, ফিটাল আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে আইজিজি থেকে। ঠিক আছে, তাহলে আইজিএমটা হচ্ছে ফার্স্ট অ্যান্টিবডি প্রডিউসড ফার্স্ট আফটার এক্সপোজার টু আরএইচডি অ্যান্টিজেন। এটা ফার্স্ট তৈরি হলো যখন আরএইচডি অ্যান্টিজেনে এক্সপোজ হলো, ফার্স্ট আইজিএম অ্যান্টিবডিটা তৈরি করলো। এটা লার্জ মলিকিউলস ক্যান নট ক্রস দ্য প্লাসেন্টা, দেয়ারফর ইট ডাজ নট নর্মালি হার্ম দ্য ফিটাস। আর আইজিজিটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্টিবডি, কারণ এটা প্লাসেন্টাকে ক্রস করছে, বেবিকে এফেক্ট করে, সেই জন্য আইজিজিটা এখানে ইম্পর্টেন্ট অ্যান্টিবডি। অ্যাপিয়ার আফটার আইজিএম, আইজিএম এর পরে অ্যাপিয়ার হয় স্মল অ্যান্টিবডি এটা, এবং এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করে। ঠিক আছে, ধীরে ধীরে ডেভেলপ হয় এবং এটা প্লাসেন্টাকে ক্রস করতে পারে। ইট এন্টার্স দ্য ফিটাল সার্কুলেশনস এন্ড অ্যাটাচ টু ফিটাল আরএইচ পজিটিভ আরবিসি। এটা প্লাসেন্টাকে ক্রস করে ফিটাল সার্কুলেশনের মধ্যে এন্টার করে এবং ফিটাল যে আরএইচ পজিটিভ আরবিসি তাতে তার সাথে অ্যাটাচ হয়, অ্যাটাচ হয়ে কি করে এবার, দিস ক্যান কজ ডিস্ট্রাকশন অফ ফিটাল আরবিসি, ফিটাল আরবিসিটাকে ডিস্ট্রাকশন করে দেয়। ফিটাল অ্যানিমিয়া দেখা যায়, তার ফলে হিমোলাইটিক ডিজিজ দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো তাহলে যে আইজিজিটা তাহলে কিভাবে ডিস্ট্রাকশন করছে? ঠিক আছে, এটা জেনারেলি সেকেন্ড বেবির হচ্ছে এরকম, ফার্স্ট বেবির ক্ষেত্রে খুব কমই দেখা যায়। আচ্ছা, এবার দেখো বলছে ফিটাল অ্যাফেকশনস বাই দ্য আরএইচ অ্যান্টিবডি। ঠিক আছে, ফিটাল এবার অ্যাফেকশনস কি কি হয়ে থাকে। আচ্ছা, মেন ফর্মস অফ হিমোলাইটিক ডিজিজ অফ ফিটাস অ্যান্ড নিওনেটস কি মেন কি হয়ে থাকে দেখো। হাইড্রপস ফিটালিস, এটা খুব সিভিয়ার ফর্মে দেখা যায়, মোস্ট সিভিয়ার। হাইড্রপস ফিটালিস কমপ্লিকেশনসটা খুব সিভিয়ার। সিভিয়ার আরবিসি ডিস্ট্রাকশনস হচ্ছে, তার ফলে সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ হয় এবং অক্সিজেন লেভেলটা ডিক্রিজ করছে, তার ফলে কি হয়, হার্ট লিভার এগুলো ড্যামেজ হয়ে যায় এবং সেখান থেকে একটা জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করে। এটাই হলো হাইড্রপস ফিটালিস। হাইড্রপস মানে ওয়াটার, ঠিক আছে, পুরো ফিটাসটা জলে পুরো যেন মনে হয় ভরে আছে, মানে এতটাই ফুলে যায়, জেনারেলাইজড ইডিমা দেখা যায়।
কেন হচ্ছে না, সিভিয়ার আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে এখানে, তার ফলে সিভিয়ার অ্যানিমিয়া হচ্ছে, অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে, হার্ট লিভার এগুলো ড্যামেজ হচ্ছে, তার ফলে একটা জেনারেলাইজড ইডিমা ডেভেলপ হয়, এটাকেই হাইড্রপস ফিটালিস বলে। এবার মেন ফিচার্স কি কি আছে হাইড্রপস ফিটালিসের? জেনারেলাইজড ইডিমা, অ্যাসাইটিস, প্লুরাল অর পেরিকার্ডিয়াল ইফিউশনস, enlarged liver and spleen, সিভিয়ার অ্যানিমিয়া, পলিহাইড্রোমিয়াস মে অকার, আর ফিটাল হার্ট ফেলিওর হতে পারে। মে রেজাল্টস ইন স্টিল বার্থ অর আর্লি নিওনেটাল ডেথ, তাহলে স্টিল বার্থ হতে পারে তার ফলে, বা আর্লি নিওনেটাল, যদিও বা বর্ন হয় সেটা কিন্তু বেবির ডেথ হয়ে যায়, ঠিক আছে। আর ইউএসজি করলে কিভাবে বোঝা যাবে? স্কিন বা স্ক্যাল্প ইডিমা থাকবে, হ্যাঁ জেনারেলাইজড ইডিমা। কেন হচ্ছে? এখানে লিভার হার্ট এগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, তাই জন্য কি হয়, যে ইন্ট্রাসেলুলার থেকে স্পেস থেকে ফ্লুইডটা বাইরে চলে আসছে, তো সেই জন্য বাইরে এসে তোমার একটা ইডিমা ক্রিয়েট করছে। এক্সট্রা সেলুলার ইন্ট্রাসেলুলার স্পেস থেকে এক্সট্রা সেলুলারে চলে আসছে ফ্লুইডটা, সেই জন্য জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করে। তারপরে ইউএসজি করলে তাহলে আমরা কি পাবো? স্কিন বা স্ক্যাল্পে ইডিমা, অ্যাসাইটিস, প্লুরাল বা পেরিকার্ডিয়াল ইফিউশনস থাকবে, ঠিক আছে। সেটা দেখে আমরা বুঝতে পারবো ফিটাসের মধ্যে হাইড্রপস ফিটালিস ডেভেলপ হয়েছে। এবার দেখো আর একটা কি কমপ্লিকেশনস হয়, ইকটেরাস গ্র্যাভিস নিওনেটারাম, এটা হচ্ছে মডারেট ফর্মে থাকে, এটা অতটা সিভিয়ার হয় না, এটা মডারেট ফর্মে হয়। এবার বলছি বেবি ইজ ইউজুয়ালি নট জন্ডিস অ্যাট বার্থ, ইকটেরাস গ্র্যাভিস নিওনেটারাম, এটা হচ্ছে কি, যে বেবি কিন্তু যখন বর্ন হচ্ছে তখন বেবির মধ্যে কোনো জন্ডিসের সাইন সিমটমস থাকে না। আফটার কট ক্ল্যাম্পিং, যখন কটটা ক্ল্যাম্প করা হলো তখন হিমোলাইসিসটা কন্টিনিউজ হচ্ছে, এবার তার ফলে কি হয়, আনকনজুগেটেড বিলিরুবিনটা ইনক্রিজ করে। এবার যখন হিমোলাইসিস হয় তাহলে কি হয়, হিমোলাইসিস মানে আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, তাহলে আরবিসির মধ্যে যে হিম আর তোমার গ্লোবিন ছিল সেগুলো হচ্ছে সেপারেট হয়ে যাচ্ছে। এবার এই গ্লোবিনটা কি হয়, তোমার ওটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি করে, এর ফলে আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কি হয়, আফটার বার্থ ফিটাল লিভার হচ্ছে সেটাকে প্রসেস করার চেষ্টা করে, সেটাকে কনজুগেটেড করার চেষ্টা করে, কিন্তু যেহেতু এখানে অনেক এক্সেসিভ, যেহেতু আনকনজুগেটেড বিলিরুবিন প্রডিউস হয়, সেই জন্য ফিটাল লিভার এই আফটার বার্থ লিভার সেটা প্রসেস করতে পারে না, তাই জন্য এখানে জন্ডিস ডেভেলপ করছে, ঠিক আছে। বুঝতে পেরেছো? ইকটেরাস গ্র্যাভিস নিওনেটারামটা হচ্ছে তাহলে, যেহেতু বেবি যখন বর্ন হচ্ছে তখন তার মধ্যে কোনো জন্ডিসের সাইন সিমটম থাকছে না, কিন্তু কট ক্ল্যাম্প করে দেওয়ার পর তারপরে হিমোলাইসিসটা যেহেতু কন্টিনিউ হচ্ছে, তার মধ্যে যেহেতু তোমার ওর মধ্যে তো মানে বেবি সেন্সিটাইজড হয়ে আছে, সেই জন্য আরবিসি ডিস্ট্রাকশনটা কন্টিনিউ চলছে। এবার তার ফলে কি হয়, আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটাও ইনক্রিজ হয়। এবার এই আনকনজুগেটেড বিলিরুবিনটা যেহেতু বেড়ে যাচ্ছে, সেটা থেকেই জন্ডিস হয়, ঠিক আছে, জন্ডিসের সাইন সিমটম দেখা যাচ্ছে। নেক্সট বলছে দেখো, বেবি ডেভেলপস জন্ডিস উইদিন দ্য ফার্স্ট 24 আওয়ার্স, ফার্স্ট 24 আওয়ার্সের মধ্যে বেবির মধ্যে জন্ডিস দেখা যায়। সিভিয়ার বিলিরুবিন এলিভেশনস ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, যদি দেখা যায় যে বিলিরুবিন এলিভেশনস সিভিয়ার লেভেলে যদি বিলিরুবিন এলিভেশনস হয়ে থাকে, তাহলে সেটা কি করে, ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করছে, সেটা হচ্ছে ব্রেনে যাচ্ছে, গিয়ে কার্নিক টেরাস করছে, মানে ব্রেন ড্যামেজ করে। যখন বিলিরুবিনটা এক্সেসিভ হয়ে যাচ্ছে তখন সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ভেদ করে গিয়ে ব্রেনে গিয়ে ব্রেনটাকে ড্যামেজ করে দেয়, যেটাকে কার্নিক টেরাস বলা হয়। আচ্ছা এবার দেখো কনজিনেটাল অ্যানিমিয়া, এটা হচ্ছে মাইল্ডেস্ট ফর্ম, ঠিক আছে। স্লো ডিস্ট্রাকশন অফ আরবিসি, এখানে আরবিসিটা স্লো ডিস্ট্রাকশন হয়, তাই জন্য অ্যানিমিয়াও গ্র্যাজুয়ালি এটা ডেভেলপ করছে। এখানে জন্ডিসটাও অ্যাবসেন্ট থাকে বা মাইল্ড ফর্মে থাকে। মেটার্নাল অ্যান্টিবডিজ মে কন্টিনিউ কজিং হিমোলাইসিস ফর সিভারাল উইকস, মেটার্নাল অ্যান্টিবডিটা এখানে কন্টিনিউ হিমোলাইসিস করছে সিভারাল উইকস, কিন্তু তারপরে কি অ্যান্টিবডির হচ্ছে যে পরিমাণটা ধীরে ধীরে হিমোলাইসিস করতে করতে সেটাও অ্যান্টিবডি পরিমাণটা কমে যাচ্ছে, এবং তখন হিমোলাইসিসটাও বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য এটা সাধারণত অতটা মানে ক্ষতি করে না, এটা মাইল্ড ফর্মে তাই জন্য থাকে, ঠিক আছে। তারপরে এটা ঠিক হয়ে যায়, যখন হিমোলাইসিসটা বন্ধ হয়ে যাচ্ছে তখন ঠিক হয়ে যায়। আচ্ছা এবার দেখো সিভিয়ারিটি অর্ডারে যদি সাজানো হয়, তাহলে হাইড্রপস ফিটালিসটা মোস্ট সিভিয়ার, ইকটেরাস গ্র্যাভিস নিওনেটারাম এটা হচ্ছে মডারেট, আর কনজেনিটাল অ্যানিমিয়া যেটা সেটা হচ্ছে মাইল্ড ফর্মে হয়।
এবার মাদারের কি কি পসিবল এফেক্ট দেখা যেতে পারে RH ইনকম্পাবিলিটির ফলে? RH ইনকম্পাবিলিটি মেইনলি এফেক্টস দ্য বেবি। সাধারণত এটা বেবিকে এফেক্ট করে, বাট দ্য মাদার মে হ্যাভ, কিন্তু তাও মায়ের মধ্যে কিছু কিছু সিমটমস দেখা যায়, যেমন রিস্ক অফ প্রিএক্লাম্পসিয়া ইনক্রিজ করছে, পলিহাইড্রোমনিয়াস দেখা যেতে পারে, লার্জ বেবি হতে পারে, ডিআইসি উইথ প্রলং রিটেনশন অফ আ ডেড ফিটাস। যদি ডেড ফিটাস প্রলং রিটেনশন করে তাহলে ডিআইসি ডেভেলপ করতে পারে, পোস্টমর্টম হেমারেজ হতে পারে। আর প্রিভেনশনস অফ RH ইমিউনাইজেশন, কিভাবে এবার RH ইমিউনাইজেশনটাকে প্রিভেন্ট করা হয়, কিভাবে যাতে অ্যান্টিবডি তৈরি না হয় সেটাকে কিভাবে প্রিভেন্ট করব? টু প্রিভেন্ট অ্যাক্টিভ ইমিউনাইজেশন। তাহলে অ্যাক্টিভ ইমিউনাইজেশন যেটা বললাম অ্যান্টিবডি প্রডিউস করা, সেটাকে প্রিভেন্ট করতে হবে। আগে সেন্সিটাইজেশন ইমিউনাইজেশনের ডেফিনেশনে কি পড়েছিলাম, যে ইমিউনাইজেশন মানে যখন অ্যান্টিবডিটা প্রডিউস করে ফেলো সেটাকে ইমিউনাইজেশন বলছে। সেই অ্যাক্টিভ ইমিউনাইজেশনটাকে প্রিভেন্ট করতে হবে। কিভাবে প্রিভেন্ট করা হবে? ভ্যাকসিন দিয়ে, তোমার ওই অ্যান্টি গামাগ্লোবিউলিন দিতে হবে, ঠিক আছে, ওটা দিয়ে করা হয়, ইনজেকশনটা দিয়ে করা হয়। এবার তারপরে বলছে টু প্রিভেন্ট অর মিনিমাইজ ফিটোমেটার্নাল ব্লিড। আর মাদার আর চাইল্ডের যে ফিটোমেটার্নাল ব্লিডটা, সেটা হচ্ছে প্রিভেন্ট করতে হবে বা মিনিমাইজ করতে হবে। ফিটোমেটার্নাল ব্লিডিংটাকে যদি আমরা প্রিভেন্ট বা মিনিমাইজ করি তাহলেও রিস্কটা কমবে। টু অ্যাভয়েড মিসম্যাচ ট্রান্সফিউশনস, মিসম্যাচ ট্রান্সফিউশনসটা অ্যাভয়েড করতে হবে, মানে পজিটিভ নেগেটিভ মাদারকে পজিটিভ ব্লাড দেওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। এবার বলছে ডাইরেক্ট হোম টেস্ট। ডাইরেক্ট হোম টেস্ট কি বলতো? জানো ডাইরেক্ট হোম টেস্ট আর ইনডাইরেক্ট হোম টেস্ট? দেখো ডাইরেক্ট হোম টেস্ট বলছে RH নেগেটিভ মাদার, তার মধ্যে অ্যান্টিডি প্রডিউস হচ্ছে, তাই তো? যদি ফিটাস যদি পজিটিভ হয় তার মধ্যে অ্যান্টিডি তৈরি হচ্ছে। এবার এই অ্যান্টিডিটা ক্রস করছে প্লাসেন্টাকে, করে অ্যাটাচেস হচ্ছে RH পজিটিভ বেবির আরবিসির সাথে, ঠিক আছে? এবার তখন কি হয়, টেক বেবিস আরবিসি, এবার আরবিসির সাথে অ্যাটাচ হলো। এবার সেক্ষেত্রে বেবির আরবিসিটাকে যদি হচ্ছে যে টেস্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে ডিটেক্ট করা যাবে সেখানে অ্যান্টিবডিটা সেখানে অ্যাটাচ হয়েছে কিনা। এটাই হচ্ছে ডাইরেক্ট হোম টেস্ট। ডাইরেক্ট হোম টেস্ট করে সাধারণত ফিটাল আরবিসির মধ্যে অ্যান্টিবডিটা অ্যাটাচ হয়েছে কিনা সেটা ডিটেক্ট করা হয়, ঠিক আছে? ফিটাল আরবিসির মধ্যে অ্যান্টিবডি অ্যাটাচ হয়েছে কিনা সেটাকে ডিটেক্ট করা হয় ডাইরেক্ট হোম টেস্টের মাধ্যমে। তবে এটা সাধারণত এটা তোমার মানে ফিটাল ব্লাড নিয়ে সাধারণত করা হয় না, মানে আফটার বেবি বর্নই সাধারণত এই প্রসিডিওর করা হয় কড ব্লাড নিয়ে, ঠিক আছে? কড ব্লাড নিয়ে সাধারণত ডাইরেক্ট হোম টেস্টটা করা হয়, করে দেখা হয় যে তার মধ্যে অ্যান্টিবডি ফিটাল আরবিসির মধ্যে প্রেজেন্ট আছে কিনা সেটা দেখা হয়। এবার ইনডাইরেক্ট হোম টেস্ট কার করা হচ্ছে? RH নেগেটিভ মায়ের ব্লাড নিয়ে করা হচ্ছে, ঠিক আছে? RH নেগেটিভ মাদার হ্যাজ অ্যান্টিডি অ্যান্টিবডিজ ইন হার সিরাম। এবার যদি RH নেগেটিভ মাদার সেন্সিটাইজ হয় তাহলে তার মধ্যে অ্যান্টিডি যে অ্যান্টিবডি তৈরি হলো সেটা তার সিরামের মধ্যে ফ্লোটিং করবে। মাদার্স ব্লাড ইজ টেস্টেড, তখন মায়ের ব্লাড নিয়ে আমরা সেটা দেখতে পাবো, তাই তো? ইনডাইরেক্ট হোম টেস্ট ডিটেক্টস দিস অ্যান্টিবডিজ। ইনডাইরেক্ট হোম টেস্টের মাধ্যমে সেই অ্যান্টিবডিটাকে ডিটেক্ট করা হয়, যে মায়ের সিরামের মধ্যে অ্যান্টিবডি প্রেজেন্ট আছে কিনা সেটা দেখা হয়। অ্যান্টিবডি ইজ ইন দ্য ব্লাড নট অলরেডি অ্যাটাচ টু আরবিসি। তাহলে এখানে কি দেখা হলো, যে মায়ের ব্লাডের মধ্যে অ্যান্টিবডি আছে কিনা, অ্যান্টিবডিটা আছে কিনা সেটা দেখা হচ্ছে। এটা হলো ইনডাইরেক্ট হোম টেস্ট। আর ডিরেক্ট হোম টেস্টটা হচ্ছে ফিটাসের আরবিসির মধ্যে অ্যান্টিবডিটা অ্যাটাচ হয়েছে কিনা সেটা দেখা হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে ইনডাইরেক্ট হোম টেস্ট হচ্ছে মায়ের ব্লাড নিয়ে মায়ের ব্লাডের মধ্যে অ্যান্টিডিটা তৈরি হয়ে গেছে কিনা সেটা দেখা হচ্ছে। আর ডাইরেক্ট হোম টেস্টটা হচ্ছে ফিটাসের মধ্যে ওই অ্যান্টিডিটা গিয়ে অ্যাটাচ ফিটাল আরবিসিতে হয়েছে কিনা সেটা দেখা হয়। ক্লিয়ার হয়েছে দুটো? ঠিক আছে, তাহলে একটা হচ্ছে মায়ের ব্লাডে অ্যান্টিবডি আছে কিনা সেটার জন্য ইনডাইরেক্ট হোম টেস্ট করছে, আর ডিরেক্ট হোম টেস্টে করছে ফিটাসের আরবিসিতে গিয়ে তো অ্যাটাচ হয় ওই অ্যান্টিডিটা, তোমার ওই আইজিজিটা ক্রস করলো, করে তো হচ্ছে ফিটাল আরবিসিতে গিয়ে অ্যাটাচ হচ্ছে, সেই ফিটাল আরবিসির মধ্যে অ্যান্টিবডিটা প্রেজেন্ট আছে কিনা সেটার জন্য ডাইরেক্ট হোম টেস্ট করা হয়, ঠিক আছে? প্রথমে আগে মায়ের ইনডাইরেক্ট হোম টেস্ট করেই দেখে নেওয়া হয় যে মা সেন্সিটাইজ হয়েছে কিনা। যদি হয় তখন খুব দরকার হলে তখনই ডিরেক্ট হোম টেস্টটা করা হয়, যে ফিটালের মধ্যে ধরো কোনো সাইন সিমটম, হিমোলাইটিক ডিজিজের কোনো সাইন সিমটম দেখা যাচ্ছে, খুব দরকার হলে তবেই ফিটাল ব্লাড নিয়ে করা হয়। সেক্ষেত্রে পলোসিনথেসিস করে আম্বিলিকাল ভেন থেকে ফিটাল ব্লাড নেওয়া হয়, নিয়ে করা যেতে পারে, ঠিক আছে? এবার এই যে যেটা বললাম যে এই অ্যাক্টিভ ইমিউনাইজেশনটা প্রিভেন্ট করার জন্য অ্যান্টিডি ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয় মাকে, তাই তো? এবার এর পারপাস কি? অ্যান্টিডি ইমিউনোগ্লোবুলিন প্রিভেন্টস RH সেন্সিটাইজেশন ইন অ্যান RH নেগেটিভ বা আনসেন্সিটাইজড মাদার।
ধরো আরএইচ নেগেটিভ মাদারের মধ্যে যাতে আরএইচ সেন্সিটাইজেশনটা না ডেভেলপ করে, অ্যান্টিবডিটা যাতে না তৈরি হয়, তার জন্য অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন দেওয়া হচ্ছে আনসেন্সিটাইজড মাদারকে, মানে যে আগে থেকে সেন্সিটাইজড হয়নি সেই মাদারকে দেওয়া হয়। যদি আগে থেকে সেন্সিটাইজড হয়ে যায় তাহলে কিন্তু আর এই ইনজেকশনটা দিয়েও কোনো কাজ হয় না, ঠিক আছে? তাই জন্য বলছি একটা আনসেন্সিটাইজড মাদার যার মধ্যে অ্যান্টিডিটা তৈরি হয়নি সেই মাদারকে বাইরে থেকে এই অ্যান্টি ইমিউনোগ্লোবুলিনটা দেওয়া হচ্ছে যাতে সেই অ্যান্টিবডিটা তৈরি না হয়, ঠিক আছে? এবার বলছি ইট ডাজ নট ট্রিট অ্যান্টিবডিজ দ্যাট আর অলরেডি ফর্ম। এটাই একই কথা বলছে, যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তখন আর এই ইনজেকশনটা কোনো কাজ করে না। এবার বলছে হাউ ডাজ ইট ওয়ার্ক, কিভাবে এটা কাজ করে দেখো। ইনজেকশনস অ্যান্টিডি হ্যাঁ আইজিজি ইনজেকশন অ্যান্টিডিটা কি করে, আইজিজি অ্যাটাচেস টু আরএইচ পজিটিভ ফিটাল আরবিসি দ্যাট এন্টার দ্য মাদার্স ব্লাড। বলছে যে ফিটাসের হচ্ছে যে ফিটাল আরবিসির মধ্যে আরএইচ পজিটিভ ফিটাল আরবিসির মধ্যে যে আইজিজিটা অ্যাটাচ ছিল সেটা হচ্ছে কি করে, মায়ের ব্লাডের মধ্যে যাতে এন্টার না করে সেটাকে প্রিভেন্ট করে। ফিটাল আরএইচ পজিটিভ আরবিসি, তার ফলে কি হয়, অ্যান্টিডি কোটস আরবিসি, মানে এই যে ইনজেকশনটা দেয়া হচ্ছে এটা কি করে ফিটাসের যে আরবিসিটার উপর আরবিসিটাকে একটা কভার করে নেয়, তার ফলে আরবিসিটা মায়ের ব্লাডের মধ্যে এন্টার করতে পারে না। যদি এন্টার না করতে পারে তাহলে সেন্সিটাইজ হবে না, তাই তো? তাহলে মাকে যে এই ইনজেকশনটা দেয়া হলো সেই ইনজেকশনটা কি করলো, ফিটাল যে আরবিসিটাকে যেখানে পজিটিভ ওই অ্যান্টিজেনটা আছে সেটাকে কভার করে নিল, তার ফলে সেটা মায়ের হচ্ছে যে ব্লাডের মধ্যে এন্টার করতে পারছে না এবং মাকে সেন্সিটাইজ করতে পারছে না। হ্যাঁ এবার দেখো বলছে কখন দেওয়া হয় এটা, বলছে যে আফটার ডেলিভারি যদি দেওয়া হয়, আফটার ডেলিভারি সাধারণত আরএইচ নেগেটিভ আনসেন্সিটাইজড ওম্যান, তাহলে বেবি কিন্তু আরএইচ পজিটিভ, সেক্ষেত্রে উইথিন 72 আওয়ার্সের মধ্যে দেওয়া হয় বা অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর ডিউরিং প্রেগনেন্সিতে রুটিন প্রোফাইল্যাক্সিস অ্যারাউন্ড 28 উইকস, একটা রুটিন প্রোফাইল্যাক্সিস কিন্তু এখন দেওয়া হচ্ছে 28 সপ্তাহের দিকে একটা দেওয়া হয়, আবার সেটা ডেলিভারি পরে 72 আওয়ার্সের মধ্যে দেওয়া হচ্ছে, দুটো ডোজ দেওয়া হয়, ঠিক আছে? একটা রুটিন প্রোফাইল্যাক্সিস হিসাবে 28 সপ্তাহের দিকে দেওয়া হয় আর একটা ডেলিভারির পরে 72 আওয়ার্সের মধ্যে দেওয়া হচ্ছে, ঠিক আছে? দুটো ডোজ দেওয়া হয়। আর কতটা ডোজ দেওয়া হয়, 300 মাইক্রোগ্রাম দেওয়া হয়, ঠিক আছে? 300 মাইক্রোগ্রাম দিচ্ছে। আর যদি 12 উইকস এর আগে, ধরো কোনো অ্যাবর্শনের পরেও তো এটা দেওয়া হয়, আমরা অ্যাবর্শন যখন করেছিলাম তখন দেখেছি তো যে আরএইচ নেগেটিভ মাদার হলে অ্যান্টিডি ইনজেকশনটা দিতে হবে। এবার সেক্ষেত্রে হচ্ছে যে 50 মাইক্রোগ্রাম দেওয়া হয় যদি 12 উইকস এর আগে হয়, ঠিক আছে? আর তারপরে হলো ফুল ডোজই পায়, মানে 300 মাইক্রোগ্রামই পাবে, যা আইএমএ দেওয়া হয়। আচ্ছা এবার দেখো বলছে আফটার পোটেনশিয়ালি সেন্সিটাইজিং ইভেন্টস অ্যান্টিডি মে বি নিডেড আফটার অ্যাবর্শনস, কখন কখন দেওয়া হয় তাহলে অ্যান্টিডিটা, অ্যাবর্শনস হলে, এনটিপি একটোপিক প্রেগনেন্সির পর, মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে, যদি কোনো প্রসিডিওর যেমন অ্যামাইনো সিনথেসিস বা তোমার কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং, এগুলো মানে যেখানে ইনভেসিভ প্রসিডিওর করা হয়েছে সেগুলোর পরে হচ্ছে দেওয়া হয়। আচ্ছা অ্যামাইনো সিনথেসিস, অ্যাবডোমিনাল ট্রমা, অ্যান্টিপাটাম ব্লিডিং যদি হয়, আদার সিগনিফিক্যান্ট ফিটোমেটার্নাল হেমারেজ হয়েছে সেক্ষেত্রে দেওয়া হচ্ছে। এবার বলছে ডোজ, আফটার ডেলিভারি কমনলি 300 মাইক্রোগ্রাম আইএম দিচ্ছে, আর আর্লি প্রেগনেন্সি যদি হয় তাহলে স্মলার ডোজ দেওয়া হয় থাকে, সাধারণত 12 উইকস এর আগে হলে 50 মাইক্রোগ্রাম দেওয়া হয়। এবার বলছে হাউ টু রিডিউস ফিটোমেটার্নাল ব্লিডিং, কিভাবে এটা ফিটোমেটার্নাল ব্লিডিংটাকে আমরা রিডিউস করতে পারি। অ্যাভয়েড আননেসেসারি ট্রমা ডিউরিং সিজারিয়ান সেকশনস, সিজারিয়ান সেকশনের সময় আননেসেসারি ট্রমা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? অ্যাভয়েড রুটিন অর ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা আনলেস ইন্ডিকেটেড, তাহলে রুটিন বা ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টাটা অ্যাভয়েড করতে হবে। পারফর্ম অ্যামাইনো সিনথেসিস আন্ডার আল্ট্রাসাউন্ড গাইডেন্স, আল্ট্রাসাউন্ড গাইডেন্সের মাধ্যমে কেয়ারফুলি এই প্রসিডিওরটা পারফর্ম করতে হবে। অ্যাভয়েড ফোর্সফুল এক্সটার্নাল কেফালিক ভার্সন, যেগুলো আমরা কজে পড়েছিলাম সেইগুলোকে যদি আমরা প্রিভেন্ট করি তাহলেই এই ভিটোমেটার্নাল ব্লিডিংটাকে রিডিউস করা যাবে। সেটাই বলছে যে তোমার আননেসেসারি অ্যাবডোমিনাল ম্যানিপুলেশনস করা হবে না, জেন্টলি ম্যানুয়াল রিমুভাল করতে হবে প্লাসেন্টাকে। আচ্ছা নেভার গিভ আরএইচ পজিটিভ ব্লাড টু অ্যান আরএইচ নেগেটিভ ওম্যান when আরএইচ নেগেটিভ ব্লাড ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে? আরএইচ নেগেটিভ ওম্যানকে আরএইচ পজিটিভ ব্লাড দেওয়া হবে না, এগুলোর মাধ্যমে আমরা কমাতে পারবো। এবার বলছে প্ল্যান অফ ডেলিভারি ইন আরএইচ অ্যালো ইমিউনাইজেশনস, এবার ডেলিভারি প্ল্যানটা কখন করা হয়, যদি আনইমিউনাইজড মাদার হয়, ঠিক আছে, কোনো নো ডিটেক্টেবল অ্যান্টিডি অ্যান্টিবডিজ, মায়ের মধ্যে কোনো অ্যান্টিডি অ্যান্টিবডিজ প্রেজেন্ট নেই,
তাহলে সেক্ষেত্রে ইউজুয়ালি কন্টিনিউ প্রেগনেন্সি নর্মালি প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করবে। ফলো রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ রেগুলারলি করবে। যেমন করে ডু নট অ্যালাউ প্রেগনেন্সি টু গো টু ফার বিয়ন্ড দ্য এক্সপেক্টেড ডেট, কিন্তু কখনোই প্রেগনেন্সিকে ইডিটিকে ক্রস করে যাওয়া অ্যালাউ করা হবে না, তার আগেই ডেলিভারি করতে হবে। গিভ অ্যান্টিডি প্রোফাইলাক্সিস অ্যাজ ইন্ডিকেটেড, এবং অ্যান্টিডি প্রোফাইলাক্সিস যেরকম 28 সপ্তাহে একটা ডোজ, তারপর ডেলিভারি পরে 72 আওয়ার্সের মধ্যে সেরকম দিয়ে দিতে হবে। যদি এটা আনইমিউনাইজড মাদার হয়, মায়ের মধ্যে অ্যান্টিডি তখনও তৈরি হয়নি, অ্যান্টিবডিটা তখনও তৈরি হয়নি। আচ্ছা, এবার বলতে যদি ইমিউনাইজড মাদার হয়, অ্যান্টিবডিজ আর অলরেডি প্রেজেন্ট, মায়ের মধ্যে এই অ্যান্টিবডিটা অলরেডি প্রেজেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে কি করা হবে? ইফ দেয়ার ইজ এভিডেন্স অফ ফিটাল হিমোলাইসিস অর অ্যানিমিয়া, যদি দেখা যায় যে ফিটাল হিমোলাইসিস বা অ্যানিমিয়ারও এভিডেন্স আছে, তাহলে মাকে কিন্তু একটা স্পেশালাইজ সেন্টারে রেফার করতে হবে। কেন? ফিটাসের মধ্যে কোনো ফিটাল মানে বেবি যখন বার্থ হবে তার মধ্যে নানা রকম কমপ্লিকেশন দেখা যেতে পারে, তাই তাকে একটা স্পেশালাইজ সেন্টারে রেফার করতে হবে। এবং এক্সপার্ট অবস্টেটিক টিম থাকবে, নিকু, তারপরে নিওনেটোলজিস্ট থাকবে, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন ফেসিলিটিস থাকবে। ঠিক আছে, যদি দরকার হয় তাহলে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, যেহেতু ফিটাল অ্যানিমিয়া সিভিয়ার লেভেলে যদি ডেভেলপ করে। ঠিক আছে, তো সেরকম হসপিটালে ট্রান্সফার করতে হবে। এবার টাইমিং কি বলছে, যে যদি মাইল্ড ফিটাল ডিজিজ থাকে, ফিটাল ডিজিজটা মাইল্ড ফর্মে আছে, হিমোলাইটিক ডিজিজগুলো মাইল্ড ফর্মে আছে, তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্সি মে কন্টিনিউ আপ টু অ্যাবাউট 38 উইক, প্রেগনেন্সিটা 38 উইক পর্যন্ত কন্টিনিউ করা হবে, তারপর ডেলিভারি করা হবে। আর যদি সিভিয়ার ফিটাল ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রে ডেলিভারি মে বি কনসিডার্ড অ্যারাউন্ড 34 উইকস, তাহলে ডেলিভারিটা 34 উইকসে মোটামুটি করে দেওয়া হয়, ইউজুয়ালি আফটার মেটার্নাল কর্টিকোস্টেরয়েড ফর লাং ম্যাচুরেশনস। কর্টিকোস্টেরয়েড লাং ম্যাচুরেশনের জন্য দেওয়া হচ্ছে, তারপরে সাধারণত ডেলিভারি করে দেওয়া হয়। এবার বলছে সিভিয়ার ডিজিজ লেস দ্যান 34 উইকস যদি হয়, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ট্রান্সফিউশনস করা হয়, মে বি ইউজ টু ট্রিট ফিটাল অ্যানিমিয়া অ্যান্ড সেফলি প্রলং প্রেগনেন্সি। তাহলে যদি খুব মানে সিভিয়ার লেভেলের ডিজিজ আছে এবং 34 উইকসের যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে ইন্ট্রাইউটেরাইন ফিটাল ট্রান্সফিউশনস, মানে যদি ফিটাসের মধ্যে সিভিয়ার লেভেলের অ্যানিমিয়া থাকে তাহলে বাইরে থেকে ব্লাড দেওয়া হয়। ঠিক আছে, এবং প্রেগনেন্সিটাকে প্রলং করা হচ্ছে। আচ্ছা, এই ব্লাডটা কিভাবে দেওয়া হয়? ওই করোসিনথেসিস করছে, করোসিনথেসিস করে আম্বিলিকাল ভেনটাকে ফাইন্ড করছে, পুরো আলট্রাসোনোগ্রাফিক গাইডেন্সের মাধ্যমে এটা করা হয়। ঠিক আছে, করে আম্বিলিকাল ভেনের মাধ্যমে তারপরে ব্লাডটা দেওয়া হয়। আচ্ছা, এবার দেখো বলছে প্রিটার্ম বা সিভিয়ার ডিজিজ, তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান সেকশনস করে দেওয়া হবে। আচ্ছা, যখন আর্জেন্ট ডেলিভারি ইজ রিকোয়ার্ড, সার্ভিক্স ইজ আনফেভারেবল, সিভিয়ার ফিটাল কম্প্রোমাইজ ইজ প্রেজেন্ট, যদি সিভিয়ার ফিটাল কম্প্রোমাইজ প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন করে দেওয়া হয়। আর বলছে কেয়ার ডিউরিং ভ্যাজাইনাল ডেলিভারি, কি কি কেয়ার নিতে হবে? কন্টিনিউয়াস বা ক্লোজ ফিটাল মনিটরিং, ডিটেক্ট ফিটাল ডিস্ট্রেস আর্লি, তাহলে কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং করতে হবে, র্যাপিড কট ক্ল্যাম্পিং করতে হবে, নাহলে তো মায়ের কাছে ব্লাড চলে যেতে পারে। আচ্ছা, হ্যান্ডেল দ্য ইউটেরাস জেন্টলি ডিউরিং দ্য থার্ড স্টেজ। আচ্ছা, ওয়াচ কেয়ারফুলি ফর পোস্টপার্টাম হেমারেজ হচ্ছে কিনা সেটা কেয়ারফুলি অবজার্ভ করতে হবে। ঠিক আছে, এবার বলো কি বুঝতে পারোনি? যে জেনারেলাইজড এডিমা কেন হয় বললাম তো, যে তাদের যেহেতু লিভার হার্ট এগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, তার ফলে কি হয়, ভেতর থেকে ফ্লুইডটা বাইরে চলে আসছে, এসে সেটা তো ইডিমা করছে। অ্যান্টিডি হচ্ছে তোমার আফটার ডেলিভারি 72 আওয়ার্সের মধ্যে দেওয়া হয়, তখন 300 মাইক্রোগ্রাম দেওয়া হচ্ছে। আর 28 সপ্তাহেও অ্যারাউন্ডলি যেটা দেওয়া হয় সেটাও 300 মাইক্রোগ্রামই দেওয়া হয়। আর যদি 12 উইক্সের আগে দেওয়া হয় বা 12 উইক্স পর্যন্ত, তখন 50 মাইক্রোগ্রাম দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি বলো?
আর কি বলো? তাহলে হাইড্রোক্সিটালিসটা বুঝতে পেরেছো তো? হাইড্রোক্সিটালিসটা হচ্ছে তোমার, এটা হচ্ছে যখন তোমার সিভিয়ার লেভেলে অ্যানিমিয়া থাকছে, ঠিক আছে, এবং তার ফলে তোমার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তারপরে তোমার হার্ট, লাংস, হার্ট, লিভার এগুলো তোমার ড্যামেজ হয়ে যাচ্ছে, তার ফলে ফ্লুইডটা ভিতর থেকে বাইরে চলে আসছে, তার ফলে জেনারেলাইজড একটা ইডিমা ডেভেলপ করছে, ফ্লুইড অ্যাকুমুলেশনস হয়ে একটা জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করে, ঠিক আছে। আর এরিথ্রোব্লাস্টোসিসটাও ওই হিমোলাইটিক ডিজিজ, এটা আরবিসি ডিস্ট্রাকশন থেকে হয়ে থাকে, একই অনেকটা। আর কি কি বলো? বুঝতে পেরেছো তো তাহলে? ফরেন মানে হচ্ছে যে, ধরো ফরেন মানে কি, যাকে চেনে না সেটাই হচ্ছে ফরেন। মানে ওর যেহেতু ওর বডিতে অ্যান্টিডি অ্যান্টিজেনটা নেই, তাই জন্য যখন তার বডিতে ওইটা এন্টার করছে, ওই অ্যান্টিজেনটা যখন এন্টার করছে, সে তখন ওটাকে চেনে না, তাই সেটাকে ফরেন হিসাবে টেকেন করছে, মানে আননোন হিসাবে টেকেন করছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যানাসার্কাস জেনারেলাইজড ইডিমা একই। কি বেবি আরএস পজিটিভ হচ্ছে বিকজ অফ প্যাটার্নাল ব্লাড পজিটিভ। আচ্ছা, এইটা একটা হচ্ছে দেখে রাখো, যদি ধরো বাবার পজিটিভ থাকে, ঠিক আছে, বাবার পজিটিভ ব্লাড গ্রুপ, মায়ের যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে বেবি হবে তার মধ্যে পজিটিভও হতে পারে, সে নেগেটিভও হতে পারে, ঠিক আছে। যেহেতু বাবার কাছ থেকে হচ্ছে একটা আসছে, মায়ের কাছ থেকে একটা আরএইচ অ্যান্টি ডি আসছে, তো সরি, ডি অ্যান্টিজেন আসছে, তো ডি অ্যান্টিজেন একটা মায়ের কাছ থেকে আসে আর একটা বাবার কাছ থেকে আসে, তাই তো। যদি বাবার কাছ থেকে ধরো ক্যাপিটাল ডি এলো বা আরএইচ পজিটিভ অ্যান্টিজেনটা এলো, মায়ের কাছ থেকে আরএইচ নেগেটিভ অ্যান্টিজেনটা এলো, ঠিক আছে, তাহলে কিন্তু আরএইচ পজিটিভ হবে, কিন্তু সেটা হেটারোজাইগাস হবে, ঠিক আছে, যেটা প্রথমের দিকে বলেছিলাম। আর ধরো বাবার কাছ থেকেও হচ্ছে যে আরএইচ পজিটিভ অ্যান্টিজেন এলো, মায়ের কাছ থেকেও আরএইচ পজিটিভ অ্যান্টিজেন হলো, তাহলে বেবি আরএইচ পজিটিভ হলো, হোমোজাইগাস হলো, ঠিক আছে। আর ধরো বাবারও হচ্ছে যে আরএইচ নেগেটিভ, মায়েরও হচ্ছে আরএইচ নেগেটিভ, সেক্ষেত্রে বেবি আরএইচ নেগেটিভ হবে। ক্লিয়ার হয়েছে তো এই ব্যাপারটা? বুঝতে পেরেছো ব্লাড গ্রুপের ব্যাপারটা? হুম, ঠিক আছে। দুজনের পজিটিভ হলে পজিটিভ হবে, দুজনেরই যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ হবে, দুজনেরই যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হবে। আর একজনের পজিটিভ একজনের নেগেটিভ হলে তখনই হচ্ছে যে তোমার সেক্ষেত্রে তোমার যে যদি দেখা যায় যে তোমার একটা পজিটিভ এলো একটা নেগেটিভ এলো, তাহলে সেক্ষেত্রে পজিটিভই হবে, কিন্তু সেটা হেটারোজাইগাস হবে, হেটারোজাইগাস হবে, ঠিক আছে। আর দুজনের কাছ থেকে নেগেটিভ আসলে তখন নেগেটিভ হবে, কিন্তু একজনের কাছ থেকে পজিটিভ পেলো একজনের কাছ থেকে নেগেটিভ পেলো, তাহলে সেক্ষেত্রে পজিটিভ হবে, কিন্তু সেটা হেটারোজাইগাস বলা হবে। সেক্ষেত্রে তার বেবির ক্ষেত্রে যদি ওই নেগেটিভটা যায় আর তার মায়েরও যদি হচ্ছে যে নেগেটিভ থাকে, তাহলে সে কিন্তু বেবি কিন্তু নেগেটিভ হবে। মায়ের পজিটিভ আছে, বাবা নেগেটিভ আছে, সেক্ষেত্রে হচ্ছে যে তোমার একই মানে কোনটা হচ্ছে যে বেবি, সেক্ষেত্রে ওই তোমার আরএইচ পজিটিভ হেটারোজাইগাসটা হবে, ঠিক আছে, হেটারোজাইগাস হবে। যদি হ্যাঁ, ঠিক আছে, সেই জন্য ধরো বাবার যদি পজিটিভ থাকে
মায়ের যদি নেগেটিভ থাকে তাহলে তো সেক্ষেত্রে পজিটিভ বেবি হওয়ার চান্স আছে। সেজন্যই তো RH নেগেটিভ মায়ের পজিটিভ বেবি হলে এই প্রিকশনস গুলো নেওয়া হচ্ছে, কেন তার পজিটিভ বেবি হতে পারে তো, যেহেতু বাবার পজিটিভ আছে। কি মা যদি পজিটিভ থাকে আর বেবি যদি নেগেটিভ কনসিভ করে, তাহলে না, তাহলে কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো, বাবা যদি নেগেটিভ হয় মা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, বুঝেছো? মা নেগেটিভ হলে সেক্ষেত্রে বাবা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে সমস্যাটা ক্লিয়ার হয়েছে। বাবা ধরো RH নেগেটিভ কিন্তু মা পজিটিভ, সেক্ষেত্রে কোনো রকম সিভিয়ার সেরকম প্রবলেম হয় না। কিন্তু বাবা ধরো পজিটিভ আছে মা নেগেটিভ আছে, সেক্ষেত্রেই প্রবলেম হতে পারে, কেননা ওই মায়ের কিন্তু যে বেবি হবে তার মধ্যে পজিটিভ হতে পারে যেহেতু বাবার পজিটিভ আছে। ঠিক আছে, তাহলে মা নেগেটিভ হলেই বেশি প্রবলেম, বাবা পজিটিভ মা নেগেটিভ। ঠিক আছে, তাহলে তোমরা এটা দেখো তাহলে। ঠিক আছে, আমি এন্ড করছি তাহলে। ঠিক আছে। ঠিক আছে, এন্ড করলাম।